বন্ধুগণ, কিছুদিন আগেও আমাদের 72nd যে এনইসির যে বৈঠক এখানে ত্রিপুরাতে হয়েছিল, সেখানেও আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি এসেছিলেন। উনি কি বললেন? উনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে কথা সবসময় বলেন সেই কথাটাই উনি উল্লেখ করেছেন। কি বলেছেন? যে আমাদের যে 8টা রাজ্য নর্থ ইস্টার্ন রিজনে আছে, সেইগুলোর যদি ডেভেলপমেন্ট না হয়, এই 8টায় যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই অষ্টলক্ষ্মীর যদি উন্নয়ন না হয় তাহলে ভারতবর্ষ কোনোদিন উন্নয়ন হবে না। এবং সেই দিশায় কিন্তু কাজ হচ্ছে। এবং আজকে আমরা ভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আজকে পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা আগে আমরা কোনোদিন দেখিনি। আমরা জীবনকে আজকে 35 বছর এই কমিউনিস্টদের শাসনকালে, তার আগে 5 বছর জোট আমল কংগ্রেসের রাজত্বে, এবং তার আগেও আরো যদি আমরা দেখি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই কমিউনিস্টদের মদতে যে সরকার ছিল, সেই সরকারের আমলে আমরা ত্রিপুরার উন্নয়ন আমরা ভাবলাম এইভাবেই বুঝি জীবন। কিন্তু আমরা কিন্তু এখন দেখেছি আঁকা বাঁকা পথে চলবে না। আজকে যেভাবে এখানে বিভিন্ন জায়গায় যে আজকে পর্যটন আমাদের এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে হচ্ছে, তাতে করে মালিকের সুবিধা হবে, মালিকদের সুবিধা হবে, ড্রাইভারদের সুবিধা হবে, এবং যারা যাত্রীরা তাদেরও কিন্তু সুবিধা হবে। আগে কিন্তু সেইভাবে ওরা চিন্তা ভাবনা করতো না। এতদিন আমরা দেখেছি যে রাস্তার উপর দিয়ে যাও, কোথায় গাড়ি রাখবে, তাদেরও একটা রাখার জায়গার দরকার, তাদেরও রেস্টের দরকার, তাদেরও মনোরঞ্জনের দরকার। এই কথাগুলো তাদের মাথায় কিন্তু আসেনি। খালি এই কথায় কথায় জিন্দাবাদ জিন্দাবাদ, মালিকের জুলুম চলবে না, কেন্দ্র আমাদের দিচ্ছে না, এইগুলোই তো আমরা শুনতাম। কিন্তু আমরা কি করছি? কাজের পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে কাজের কোনো বিকল্প নেই, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হীরা মডেল আমাদের দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, 6টা ন্যাশনাল হাইওয়ে। আজকে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, আপনাদের এখানকার প্রিয় বিধায়ক, উনি নিজে বলেছেন যে কিভাবে আজকে এই 6টা ন্যাশনাল হাইওয়ে আমরা ডেভেলপ, প্রায় 40% উপরে এখন ডেভেলপমেন্ট হয়ে গেছে। এখানে বাকিগুলো শেষের পথে, বিভিন্ন সময়ে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়ে সেগুলো শেষ হবে। মানুষ আগে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কত কষ্টের মধ্যে যেত, সেই জায়গায় আজকে এত স্মুথ রান হচ্ছে। আপনারা হয়তোবা জানেন যে আমাদের বিগত যে পার্লামেন্টারি ইলেকশন হয়েছে, আমি 10,000 কিলোমিটার এই ইলেকশনের জন্য আমার ঘুরতে হয়েছে। এই 10,000 কিলোমিটারের মধ্যে আমি প্রায় 6,000 কিলোমিটার আমি রোডে চড়েছি, এবং বাকিগুলো আমি ট্রেনের মাধ্যমে চড়েছি। আগে চপারের মাধ্যমে যেতে হতো, বা এখান থেকে যদি আজকে ধর্মনগর যেতে হতো প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা লাগতো, আজকে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। এত সুন্দর ব্যবস্থা, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। আমাদের এখানে ইন্টারনেট, এত ভালো ইন্টারনেট, আজকে আমাদের মুম্বাই এবং চেন্নাইয়ের পরে 3য় স্থানে আমাদের ত্রিপুরার ইন্টারনেট, এবং সেইভাবে আমাদের ত্রিপুরার সমস্ত মানুষ তার যে সুফল সেটা আমরা কিন্তু পাচ্ছি। আজকে রেলওয়ের কথা বললে, আপনাদের এই জিরানিয়ার উপর দিয়েই রেল লাইন যায়। এখানে কি গত কয়েকদিন আগে এখানে ট্রায়াল রান হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন বা শুনেছেন যে ইলেকট্রিকের মাধ্যমে যে ট্রায়াল রান হয়েছে, যে আগামী দিনে মালগাড়িও আসবে, আমাদের যারা মানুষজন আছে তারাও কিন্তু প্যাসেঞ্জার ট্রেন সেগুলো আসবে। এতগুলো ট্রেন আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে যুক্ত হয়েছে, যেটা আমরা কোনোদিন ভাবিনি বন্ধুগণ।
বিভিন্ন জায়গায় তার যে আধুনিকরণের সুদূর প্রধানমন্ত্রীজি রেল দিয়েছেন তাই নয়, বারবার তার আধুনিকরণের জন্য উনি বারবার আর্থিকভাবে সাহায্য করছেন। বন্ধুগণ, আগরতলা আবার সুন্দরভাবে সাজানোর চেষ্টা হচ্ছে, কুমারঘাট সুন্দরভাবে সাজানো হচ্ছে, উদয়পুর সাজানো হচ্ছে, ধর্মনগর সাজানো হচ্ছে। বন্ধুগণ, আমরা শুধু কথা দিয়ে, কথার যাতে কাজে পরিণত হয় সেই দিক দিয়ে আমরা কাজ করি। আজকে নর্থ ইস্টার্ন জোন সম্পর্কে মানুষের এরকম একটা ধারণা ছিল যে নর্থ ইস্টার্ন জোনে গেলে খালি সেখানে উগ্রবাদ, উগ্রপন্থীরাই সেখানে থাকে। আজকে 12টার মতো মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কারণে 12টা মৌ হয়েছে নর্থ ইস্টার্ন জোনে। তাতে করে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতেও প্রায় এই ধরনের মৌ হয়েছে। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন এটিটিএফ এবং এনএলএফটির সাথে আমাদের দিল্লিতে যে মৌ হয়েছে, তাতে করে ত্রিপুরাতে এই এটিটিএফ এবং এনএলএফটি তারা সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কাছে সারেন্ডার করেছেন। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এতে করে ত্রিপুরাতে আজকে আমরা বলতে পারি যে টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আগে আমরা এখান থেকে যদি ধর্মনগর যেতাম, আগে এখান থেকে যদি আমরা সাবরুমে যেতাম, এসকর্ট ছাড়া আমরা যেতে পারতাম না। আমাদের চিন্তা করতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না। বন্ধুগণ, কি একটা অরাজকতা অবস্থা ছিল এই কমিউনিস্টদের সময়ে। সমস্ত কলেজ, সমস্ত ক্লাব, সমস্ত পাড়ায় পাড়ায় যে উচ্ছৃঙ্খল যে অবস্থা ছিল, সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। খুন, সন্ত্রাস আমরা দেখতাম নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের সময় সন্ত্রাস, এগুলো আমরা দেখতাম। এই জিরানিয়াতে, এই মজলিশপুর কেন্দ্রে একটা ভয়াবহ অবস্থা ছিল, সেগুলো ভুলে গেলে চলবে না। সমস্ত জায়গায় ত্রিপুরা রাজ্যের আমরা দমকলের সে যে আওয়াজ, সেটা আমরা শুনতাম নির্বাচনের পরে। এখন একটা স্বস্তির পরিবেশ এসছে, শান্তির পরিবেশ এসছে। আমি বারবার আমাদের মন্ত্রী বাহাদুরদের এবং আমাদের জনপ্রতিনিধিদের, আমাদের পার্টির সবাইকে আমি বারবার বলি যে আমরা এতদিন ধরে যে সংস্কৃতি আমরা দেখে আসছি, আমরা সেই সংস্কৃতির মধ্যে আমরা যাব না। আমরা মানুষের তার অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা দেব। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেভাবে শিখিয়েছেন সেইভাবে আমরা কাজ করছি। গণতান্ত্রিক অধিকার আমরা দিয়ে তার মধ্যে যদি আমি কাজ করি, মানুষের জন্য যদি আমি কাজ করি, তবে কিসের এত চিন্তা? আমাদের সেই চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না। আজকে এখানে হেলথের বিষয়ে বলুন, এখানে এগ্রিকালচারের বিষয়ে বলুন, ট্যুরিজমের বিষয়ে বলুন, স্পোর্টসের বিষয়ে বলুন, সব জায়গায় একমাত্র উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। আজকে এতগুলো যে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো, তো এর থেকে প্রমাণ হয় যে একসাথে এতগুলো টাকার আমরা যে এখানে 40,57,00,000 টাকার যে আজকে এখানে আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এক যুগে, সেটা কোনোদিন আগে কিন্তু আমরা দেখিনি। বন্ধুগণ, আমরা চাই একটা সুস্থ পরিবেশ আমরা ত্রিপুরাতে তৈরি করতে, এবং বহুদিন বাদে ত্রিপুরাতে এই যে সুযোগটা এসছে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর 2014 পর থেকে যেভাবে দেশকে শক্তিশালী করেছে, আপনাদের একটু চিন্তা করতে হবে। 2014 আগে এমন একটা অবস্থা হয়েছিল, এই ভারত টিকবে কি টিকবে না এমন একটা অবস্থা ছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আমাদের সোলজারদের গলা কেটে, আমাদের বিএসএফ এবং আর্মিদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে ফেলে দিয়ে যেত পাকিস্তানের এই সব হারমাত বাহিনী। আপনাদের নিশ্চয়ই সেগুলো ভুলে গেলে চলবে না। আমাদের পার্লামেন্টের মধ্যে আঘাত এনেছে। মুম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন। চাইনিজ বর্ডারে কথায় কথায় আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছিল। তো সেই জায়গার মধ্যে আজকে এখন কিন্তু সেই রাস শব্দ নেই। ঘরে ঢুকে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে ঘরে ঢুকে গিয়ে এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক করেছে, এখন কিন্তু বন্ধুগণ আর রাস শব্দ আমরা দেখছি না। আমরাও সেইভাবে ত্রিপুরাকে একটা, প্রতিটা রাজ্য যদি উন্নতি হয় প্রতিটা, তাহলে দেশও উন্নতি হবে। আমরা সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আজকে ত্রিপুরাতে বিরোধীরা প্রায়ই বলে যে এখানে আইন শৃঙ্খলার অবনতি। আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন, বিধানসভার ভিতরে আমি বারবার উনাদেরকে ডাটা দিয়ে আমি দেখিয়েছি, বাইরেও আমি সেটা বলি যে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরায় এখন নিচের দিক থেকে
নিচের দিক দিয়ে তৃতীয় স্থানে আছে এখন, নিচের দিক দিয়ে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে। তাহলে কোথায় আইন শৃঙ্খলার সমস্যা? মাঝে মাঝে এই দিক সেদিকে ওই দিক থেকে মাঝে মাঝে খবরাখবর আসে, কিন্তু আমরা বারবার সেই জায়গার মধ্যে কিন্তু অ্যাড্রেস করি। আমরা দেখেছি আমাদের মধ্যে জাতি জনজাতির মধ্যে যাতে একটা বিভেদ সৃষ্টি করার একটা চেষ্টা চক্রান্ত এখানে করা হয়েছে। আমরা গন্ডা তুষার ঘটনা আপনারা নিশ্চয়ই মনে আছে, আমি নিজে সেখানে গিয়েছি। 3 দিনের মধ্যে সেখানকার গিয়ে আমরা বিভিন্ন ভাবে সেই সমস্যার সমাধান করেছি। আমরা কুট্টি কদম তোলার ঘটনাও দেখুন, সেখানেও কিন্তু একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। টুকটাক সব জায়গার মধ্যে এই ধরনের চেষ্টা করেছে। আমরা চাই ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা সবাই একসাথে মিলে, এই যে একটা তীর্থস্থান আমি বলবো ত্রিপুরা, তার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এখন একটা পারফর্মিং স্টেট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ, এবং তার ইন্ডেক্স আনছে। শুধু মুখে বলছি না, ডাটা বলছে যে ত্রিপুরা এখন এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে, আপনারা যদি জিএসডিপির কথা বলুন, ত্রিপুরা 2য় স্থানে এখন জিএসডিপির দিকে আছে। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলেন, তাহলে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা 2য় স্থানে রয়েছি। সব দিকে আমরা যেভাবে আমরা কাজ করছি, এবং কেন্দ্রের যখন আমাদের বিভিন্ন মিটিং হয় সেখানেও আমাদের ত্রিপুরার পারফরমেন্স অনেক অনেক বেটার। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। উনি গত পরশুদিন আপনারা দেখেছেন যে পরীক্ষা পে চর্চা, ত্রিপুরার একটা ছেলে, ওর সাথে যখনই ত্রিপুরার নাম উনি শুনেন, ওর সাথে একটু এক্সট্রা মাইলেজ দিতেন। ওই আমাদের বিলুনিয়ার সাউথ থেকে ছেলেটা ওর সাথে কথা বলছে, ওকে বলছে কিভাবে ডান্স করো দেখাও তো একটু। তো এই যে ব্যবস্থা আমাদের গার্জিয়ানশিপ, এবং গার্জিয়ান কিরকম গার্জিয়ান মনে হয় নিজের, তার সাথে কথা বলছে, হি ইজ দ্য অ্যাম্বাসেডর অফ আস। সেইভাবে আমাদের এখন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার স্থান সেইভাবে সেখানে এখন প্রতিষ্ঠিত আছে বন্ধুগণ, এবং সেটা একমাত্র সম্ভব এখানে মা বোনেরা প্রচুর আছেন। আপনারা জানেন যে মা বোনদের মানে কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, আমাদের এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কিভাবে কাজ করছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার ভেবেছেন যে আমাদের মা বোন ভাই মানুষ কিভাবে তাদের চিকিৎসা করাবেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা উনি শুরু করেছেন, এবং আজকে 80 যারা 70 বছরের মধ্যে তাদের জন্য উনি এই জন আরোগ্য যোজনার যে স্কিম তার মধ্যেও উনি নিয়ে এসেছেন। আমরা দেখলাম ত্রিপুরা সরকারও আমরা ভাবলাম যে প্রধানমন্ত্রীজি যখন আমাদের এইভাবে দেখাচ্ছেন, আমাদেরও কিছু করা উচিত, আমাদেরও কিছু কর্তব্য আছে। তো এই যে ক্যাপিং আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার, কে পাবে, সেই জায়গা থেকে বেরিয়ে ত্রিপুরা একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করলাম, একই কায়দায় একই স্টাইলে আমরা করেছি, এবং এতে করে ত্রিপুরাতে সমস্ত মানুষ এই যে স্বাস্থ্য পরিষেবার বিষয়ে এবং তাদের যে এই ইন্স্যুরেন্সের বিষয়ে একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যে 100% কভারেজ যেখানে রয়েছে বন্ধুগণ। যেখানে সরকারি কর্মচারীদের কথা আপনারা যদি বলেন, আগে দেখতাম সরকারি কর্মচারীদেরকে বলা হতো রাস্তায় নামো, জিন্দাবাদ জিন্দাবাদ বলো, দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে, আর আমাদের এখানে বলার আগে আমরা দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা এখানে চাকরি দিয়েছি, আমরা জেআরবিটির মাধ্যমে চাকরি দিয়েছি, এবং জেআরবিটি গ্রুপ সি কিছুদিন আগে দিয়েছি, এবং গ্রুপ ডি সেদিন আমরা দিলাম। এবং একটা জায়গার মধ্যে আপনারা বলতে পারেন আগে কথায় কথায় দেখা যেত চাকরি দেওয়ার সাথে সাথে কোর্ট কেস হতো। আমাদের এত সুন্দরভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে এই চাকরিগুলো আমরা দিচ্ছি। চাকরির এখন পর্যন্ত আমাদের সরকার 2018 আসা থেকে এখন পর্যন্ত প্রায় 16,000-এর উপরে সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধুগণ। একের পর একদিকে চাকরি আমরা দিচ্ছি, আর একদিক দিয়ে কিভাবে আমরা বিভিন্ন এমএসএমইর মধ্যে কিভাবে তাদেরকে আমাদের এন্টারপ্রেনারশিপ করানো যায় তার আমরা ব্যবস্থা করছি। এমএসএমইর মধ্যে আমাদের মাইক্রো এন্টারপ্রাইজ এখন পর্যন্ত প্রায় 2.1 লাখ আমাদের ছেলেরা এর মধ্যে যুক্ত হয়েছে। আমাদের স্মল এবং মিডিয়াম যে এন্টারপ্রেনার যারা আছেন সেইগুলোর জন্য আমরা চেষ্টা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন এখানে ডেস্টিনেশন ত্রিপুরা করে একটা আমরা এখানে যারা বাইরের থেকে ইনভেস্টর মিট একটা হয়েছে,
সেখানে এখন ত্রিপুরাতে এত শান্তি প্রতিষ্ঠিত আছে বলে মানুষ সব জায়গায়, ইনভেস্টরও সবসময় চিন্তা করে কোথায় গেলে আমি যদি ইনভেস্ট করি শান্তিতে আমি ইনভেস্টটা করতে পারবো। সেই জায়গার মধ্যে প্রায় 87 যারা ইনভেস্টর বাইরের থেকে এসছে, বেশ বড় বড়, আমি এক্সট্রিম বড় বড় বলবো না, কিন্তু বেশ যারা বড় বড় ইনভেস্টর সেখানে এসছেন তারা মৌ করেছে আমাদের সাথে, এবং সেই মৌয়ের পরিমাণ কত, প্রায় 3,700 কোটি টাকা। এটা ভাবা যায় না, এর আগে কোনোদিন এই ধরনের মৌ আর হয়নি বন্ধুগণ। এখানে স্বাস্থ্য ক্ষেত্রেই হোক, বিভিন্ন যেসব মানে তারা যে স্কিম নিয়ে এসছে সেই স্কিমের উপর ভিত্তি করে আমরা মৌ করেছি ত্রিপুরা সরকারের, এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের ট্যুরিজম যাতে এখানে ত্রিপুরাতে ডেভেলপ করতে পারে, ট্যুরিজম যাতে আরো বেশি করে মানুষ ত্রিপুরা সম্পর্কে জানে, আমাদের ট্যুরিজম মিনিস্টার যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার, উনার উদ্যোগে বিভিন্ন প্রকল্প উনি নিয়েছেন, সেটা কিন্তু আমরা আগে দেখতে পাইনি, এখন আমরা সেটা দেখতে পাচ্ছি। ত্রিপুরাকে মানুষ জানতে পারছে, আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, এর মধ্যে কয়েক মাসের মধ্যে সেটার আমরা আশা করি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মাধ্যমে সেটার উদ্বোধন আমরা করব। এটাও প্রায় কমপ্লিটের পথে বন্ধুগণ। মাতা ত্রিপুরা সুন্দরী প্রায় আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন আগামী মাসে সেটা উদ্বোধন হয়ে যাবে, এবং সেটাকে সামনে রেখে আগামী দিন ত্রিপুরাকে আরো বেশি করে সারা ভারতবর্ষের তথা সমস্ত পৃথিবীর মানুষ জানবে। বন্ধুগণ, আমাদের এখানে একটা 5 স্টার হোটেল আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি, এর মধ্যে হয়তো বা মৌ হয়ে যাবে। সেটা কি হবে, সেখানে হেরিটেজ 5 স্টার হোটেল। এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে মাত্র 6টা হেরিটেজ হোটেল এই ধরনের আছে। এটা টাটা গ্রুপের সাথে আমাদের কথাবার্তা হয়ে গেছে, এখন খালি মৌয়ের খালি বাকি রয়েছে। এতে করে কি হবে যে মাণিক্য ডাইনেস্টির যে তাদের যে ইতিহাস মানুষ সারা পৃথিবীর মানুষ জানতে পারবে। রেট্রোফিটিং করে ওদের ইতিহাসকে আমরা অক্ষত রেখেছি, প্রায় 17 কোটি টাকা তার জন্য খরচ করেছি, ওনারা 250 কোটি টাকার মতো খরচ করবে, এবং সেখানে এরকম অর্ডিনারি 5 স্টার হোটেল না, এক একটা হোটেলে প্রায় 100-র মতো ওরা হোটেলের রুম করবে, এর মধ্যে এক্সক্লুসিভ 4-5টা রুম করবে। এক একটা রুমের প্রতিদিন দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে গেছি, প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু এই 2.5 লক্ষ টাকা কোথা থেকে কারা আসবে? তারা আসবে বিদেশ থেকে, চার্টার প্লেন করে এখানে আসবে, আর বাকিগুলো নর্মাল যেরকম থাকে সেরকম ভাবে থাকবে। তো এই ধরনের এটা একটা গেম চেঞ্জিং হবে, আগামী দিনে গেম চেঞ্জার হবে ত্রিপুরার জন্য। যখন বাইরের থেকে এই ধরনের লোক আসবে, যারা টাটার যারা তাদের যে চেইন আছে, তাদের যে এই ধরনের চেইন এই হোটেল ইন্ডাস্ট্রিতে, তারা যখন আসবে এখানে হোটেলে শুধু থাকার জন্য আসবে না, ত্রিপুরাকে জানবে, মাণিক্য ডাইনেস্টি সম্পর্কে জানবে, এবং সেখান থেকে ওরা ছবি মোড়া যাবে, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবে, আমাদের বিভিন্ন যেসব টুরিস্ট স্পট গুলো আছে সেই সমস্ত জায়গায় ছবি মুড়ার থেকে আরম্ভ করে, আমাদের প্রজাপতি পার্ক থেকে আরম্ভ করে, রুদ্রসাগর থেকে আরম্ভ করে, আমাদের 9 কোটি সব জায়গায় ওনারা যাবেন। তাতে করে 200 যারা আমাদের ভাই বোনেরা আছেন সেখানে কিন্তু তারা কর্মসংস্থানের সুযোগ হবে। এটা গেল ডাইরেক্ট, আর ইনডাইরেক্টলি গাড়ি ঘোড়া ইত্যাদি সব দিক দিয়ে, খাওয়ার থেকে আরম্ভ করে সব দিক দিয়ে সেখানেও কিন্তু মানুষ তার সুযোগ পাবে। আমরা সেইভাবে চেষ্টা করছি যে কিভাবে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারি। আমি নিশ্চিত যে এতদিনের যে আমরা কাণ্ড কারখানা দেখেছি, আমি এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আমরা সব দিকে চাই, সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই, এডুকেশন ডিপার্টমেন্টে হোক, আমরা কৃষি ক্ষেত্রে হোক, হর্টিকালচারে হোক, সব দিকে আমাদের কাছে সমস্ত পাওয়ার আছে। বন্ধুগণ, কিরকম পাওয়ার? কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল শক্তি। এত বড় একটা ফ্লাড হয়ে গেল, আজকে আমাদের প্রায় 12টা যে নদী আছে, এর মধ্যে জুরি নদী বাদ দিলে সবকটা নদী একদম সাংঘাতিক উচ্চতার মধ্যে জল মানে সেখানে বয়ে গেছে। তারপরেও আমরা এত বড় একটা বিপর্যয়, সেই বিপর্যয় থেকে আমরা মোকাবেলা করতে পেরেছি একমাত্র আপনাদের কারণে। আমাদের সরকারি যারা
যারা কাজ করেছে, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত লোক কাজ করেছে, আমাদের এনডিআরএফ, এসডিআরএফ এবং আপদা মিত্র এবং ভলেন্টিয়ার এবং বিশেষ করে বিভিন্ন শ্রেণীর ক্লাব, স্বেচ্ছাসেবক সংগঠন, বিভিন্ন যারা রিটায়ার্ড হয়েছে তারা পর্যন্ত আমাদের সাথে আছে। সর্বস্তরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ত্রিপুরার ইতিহাসে, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমরা চ্যালেঞ্জ নিতে জানি। যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা দ্বারা, যে ধরনের অবস্থা দ্বারা আমরা সেটা মোকাবেলা করতে যাই। বন্ধুগণ, আপনারা জানেন মণিপুরে যখন এক সাংঘাতিক মানে একটি অবস্থায় খুবই মানে কন্ডিশন খারাপ ছিল, এখানকার প্রায় যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের মানে ওখানে সাংঘাতিক অসুবিধা হচ্ছিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, তাদের গার্জিয়ানরা আমাদের কাছে এসে বলছে তাড়াতাড়ি আমাদের ছেলে মেয়েদের বাঁচান। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের একটা উদাহরণ আপনাদের দিতে চাই বন্ধুগণ। আমি রাত্রিবেলা যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বলি, আমাদের কেন্দ্রীয় এভিয়েশন মিনিস্টার উনি সাথে সাথে রাত্রে 12টার সময় উনি ফ্লাইট দিয়েছেন, এবং পরের দিন এই দুবারে ফ্লাইট দিয়ে প্রায় 250-র উপরে ছাত্রছাত্রীদেরকে আমরা মণিপুর থেকে অক্ষত অবস্থায় ত্রিপুরাতে আমরা নিয়ে এসেছি বন্ধুগণ, এবং তাদের জন্য 1 পয়সাও তাদের দিতে হয়নি। ত্রিপুরা সরকার আমরা সেটা বহন করেছি। আমরা জানি কোন সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা জানি। আমরা কুমারঘাটের রথের ঘটনা আপনারা জানেন, যখন সেখানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বহুত আমাদের নাগরিকরা মারা গেছে, সেখানে আমি রাত্রিবেলা ট্রেনে করে সেখানে গেছি, এবং আমরা ওখানকার জানি এমএলএ থেকে শুরু করে সবাই মিলে আমরা যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও তাদেরকে সাহায্য করেছে বন্ধুগণ। আমরা যে কোনো সমস্যা হলে খুব সিরিয়াসলি আমরা নিই, মনে হয় যেন আমার ঘরের সমস্যা, তো সেইভাবে আমাদের সরকার সেইভাবে কাজ করে। আজকে পর্যটন দপ্তরের মাধ্যমে এই ধরনের যে উদ্যোগ নিয়েছে, আমি এর জন্য পর্যটন দপ্তরকে আমি ধন্যবাদ দেব, এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি যেভাবে চিন্তা ভাবনা করছেন, আমরা তার সাথে একসাথে হয়ে এই কাজগুলো আমরা করছি, এবং আগামী দিন আরো ভালো ভালো কাজ হবে, সেইগুলো নিশ্চয়ই আমরা করব। এবং আমাদের কাছে কিন্তু এখন সময় কম, প্রতিটা এভরি সেকেন্ড কাউন্ট, আমরা প্রতিটা মুহূর্তে আমরা কাজ করতে চাই। মনে হয় যেন সময় চলে যাচ্ছে, কিন্তু কাজ অনেক বেশি, আমরা সেই দিশে আমরা কাজ করি। আগে ভাবতো কিভাবে ঘোলা জল করা যায়, ঘোলা জলে মাছ ধরার যে কায়দা ওরা জানতো। এখানে কংগ্রেস এবং সিপিএম এর কথা বলে তার লাভই নাই, এখানে ওদের মানে দোস্তি, এখানে কুস্তি, আর দিল্লিতে দেখা যেত ওদের দোস্তি, এই ধরনের ছিল। মানুষ এখন ওদেরকে চিনে গেছে এবং ওদেরকে বুঝে গেছে। অনেক লোক মানুষ এই কমিউনিস্টদের যে একটা মানে সাবস্টিটিউট, সেটা কংগ্রেসকে ভেবেছিল, কিন্তু আজকে রেজাল্ট দেখুন সর্বভারতীয় স্তরে কি হয়েছে, শূন্য পেয়েছে এবার দিল্লির রেজাল্ট কি শূন্য। আর কমিউনিস্টরা কি পেয়েছে, নোটার সাথে এখনো কম্পিট করছে, এখনো নোটার সাথে বন্ধুগণ। তো এতে করে প্রমাণ করছে একের পর এক রাজ্য যেভাবে ভারতীয় জনতা পার্টি আসছে, আর বাকি 1-2টো বাকি আছে, আগামী দিন আপনারা দেখবেন সেগুলো আমরা দিচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সাথে আছে, নিশ্চয়ই সেটা হবে। আমি আর বেশি কিছু বলছি না, সবাইকে এখানে উপস্থিত